বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে লাইভটা সবাই দেখতেছেন, সবাই তাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। বর্তমান আমাদের বাংলাদেশের 20 থেকে 22 কোটি জনগণ, এই সকল জনগণকে একটি সিস্টেমের মধ্যে যদি আমরা আনতে পারি বা আমাদের সরকার সিস্টেম যদি নিয়ে আসতে পারে সবাইকে একটি মাধ্যমে, তাহলে বাংলাদেশ পরবর্তী জন্মে, পরবর্তী জীবনে বাংলাদেশের প্রেক্ষাপট অনেক দূর পরিবর্তন হবে। তার মূল লক্ষ্য হচ্ছে সেটা হলো গিয়া ডিভাইসের মাধ্যমে সবাইকে নিয়ে আসবে। তাহলে সরকার মোটামুটি একটা ভালো সিদ্ধান্তে উপনীত হবে। যেমন সরকার যদি চায় যে আমি বিজনেস থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যন্ত, মানুষের ব্যবহার্য যত সকল জিনিস মানুষের সঙ্গে সংস্পর্শপূর্ণ সবাইকে যদি একটি ডিভাইসের মাধ্যমে নিয়ে আসে, সেক্ষেত্রে বাংলাদেশে সিন্ডিকেট থাকবে না, চোরাচালান থাকবে না, বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। টোটাল কথা, সে সিস্টেমটা কি? যদি বাংলাদেশ সরকার মনে করে যে যারা ভোক্তা পর্যায়ে আছে, অর্থাৎ ক্রেতা, যারা ক্রয় করার পর ওইটা একদম ক্লিয়ার করে ফেলে বা খায় বা একদম মানে একটা প্রোডাক্টের শেষ স্তরটা, সেটাকে একটা সিস্টেমের মধ্যে আনবে একটা ডিভাইসের মাধ্যমে। দ্বিতীয়ত, যারা বিজনেস পয়েন্টে আছে, মিডল পয়েন্টে, তাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসবে। তৃতীয়ত, যারা উৎপাদন শিল্প, তাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসবে। সেক্ষেত্রেই সম্ভব। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, বাংলাদেশের মধ্যে যতগুলো বাস আছে, এই বাস, লঞ্চ, ট্রাক, ট্রেন ইত্যাদি সবাইকে যদি একটা ডিভাইসের মধ্যে নিয়ে আসে বাংলাদেশ সরকার, তাহলে কি হবে? কেউ কোনো প্রকার ভাড়ার অতিরিক্ত ভাড়া নিবে না বা কোনো সিন্ডিকেট করতে পারবে না। কেননা সরকার নির্ধারিত করবে যে আজকের এত টাকা টিকিটের রেট, এই সেক্টরে এত টাকা টিকিটের রেট। তখন কি হবে? ধরেন আমার কাছে একটা ডিভাইস থাকবে বা আমার কাছে একটা কার্ড থাকবে, সেই কার্ডটা ওনাদের ডিভাইসের মধ্যে আমি শো করলে আমার অটোভাবে টাকাটা কেটে নেবে। এবং সরকার যদি চায় সেখান থেকে সরকার ভ্যাট ট্যাক্স অটোভাবে কেটে নিতে পারে। ডিভাইসের মাধ্যমে যখন নিয়ে আসবে, তখন সরকার যা করবে সেটাই চূড়ান্ত হবে। অন্যথায় অন্যদের প্রতারণা থেকে রেহাই পাবে। সাধারণভাবে বলা যায়, ভোক্তা অধিকার যে দিক নির্দেশনামূলক সিস্টেম বাইর করছে বা কথা বলে বা বিভিন্ন জায়গায় যে সরাসরি যায়, সেক্ষেত্রে দেখা যায় যে ভোক্তা অধিকার যদিও সরাসরি যায়, ভোক্তা অধিকার সর্বোচ্চ কয়জন? 2 জন, 4 জন, 6 জন, 8 জন, 10 জনকে জরিমানা করে, কিন্তু সবাইকে তো পারে না। কিন্তু অবশেষে দেখা যায় কি, সবাই বিভিন্নভাবে টিকিট বিক্রয় করে, কালোবাজারি করে, টিকিটের উচ্চ মূল্য নেয়। কিন্তু সরকারের পক্ষে বা সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে সবার কাছে যাওয়া সম্ভব হয় না। এজন্য আমার প্রস্তাব, বাংলাদেশ পরবর্তী প্রজন্মে, পরবর্তী পর্যায়ে যে সরকার প্রধান হবে, তার একটা দায়িত্ব থাকবে, তিনি যেন টোটাল বাংলাদেশকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে যাতে কোনো সিন্ডিকেট না থাকে। যেমন আমি হোটেলে খাবার খাবো, এখন কথা হলো হোটেলের বিভিন্ন রেটের খাবার থাকে, আমার কিন্তু প্রতারণার শিকার হইতে হয় সেই হোটেলে। কেন? খাওয়ার পর উনি যা রেট ধরবে তাই ফাইনাল। এজন্য বাংলাদেশের হোটেলকে 3 শ্রেণীতে বিভক্ত করে 3টাকে আলাদা আলাদা গুণগত মান দিয়ে 3টাকে আলাদা আলাদা রেটে সমন্বয় করা। এতে করে কী হবে? সরকার থেকে যে রেট নির্ধারণ হবে, আমি আমার কার্ডের মাধ্যমে তাকে সেই রেটটা দিব এবং ওখান থেকে সরকার অটোভাবে যাতে সরকারের ভ্যাট এবং ট্যাক্সের যে টাকাটা ওখান থেকে কেটে নেয়। এতে করে কী হবে? সরকার লাভবান হবে, ব্যবসায়িক একটা স্থিতিশীলতার মধ্যে থাকবে এবং সাধারণ ভোক্তা বা জনগণরা একটা কাঠামোর মধ্যে চলে আসবে। তাহলে বাংলাদেশের মধ্যে কোনো প্রকার দুর্নীতি, চাঁদাবাজি বা অন্য কোনো সিস্টেম চলে আসবে না। সরকার যদি চায় এরকম একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ তথা খেটে খাওয়া মানুষগুলো মোটামুটি একটা স্বস্তি অনুভব করবে। এজন্য আমি আমার ব্যক্তিগত মতামতের উপরে ভিত্তি করে বলতে চাই, বাংলাদেশ সরকার যেই আসুক না কেন, এরকম একটা সিস্টেম পলিসি যদি বাংলাদেশ প্রয়োগ করে, বাংলাদেশে বিস্তার লাভ করে, সেক্ষেত্রে প্রত্যেকটি জনগণ তাদের ন্যায্য হিস্সা, ন্যায্য হিসাব পাবে, অন্যথায় পাবে না। আপনি
ধরেন বাংলাদেশের মধ্যে 16 কোটির মধ্যে 10 লক্ষ লোক নিয়োগ দিলেন যে তারা তদারকি করবে বিভিন্ন সেক্টর, কিন্তু সম্ভব হবে না। কারণ কি, 50 জায়গায় 500 জায়গায় 10,000 জায়গায় করবে, কিন্তু আরও তো হাজার হাজার জায়গা বিদ্যমান থাকবে, কিন্তু সেই জায়গার যে অর্থনৈতিক কাঠামো, সিস্টেম বা বিভিন্ন প্রকার ইস্যু সলভ করতে পারবে না। কারণ মানুষ বর্তমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। এই জন্য বাংলাদেশ সরকার নিজস্ব উদ্যোগে যদি একটা সিস্টেমের মধ্যে, পলিসির মধ্যে নিয়ে আসে এবং প্রতিদিন নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি সেক্টরের রেট সকালবেলা আপডেট দিয়ে দেয়, সারাদিন মানুষের কর্মকাণ্ডের মধ্যে ওই রেট অনুযায়ী মানুষ জীবনযাপন করবে। এক্ষেত্রে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে মধ্যম শ্রেণী এবং উচ্চ শ্রেণী পর্যন্ত বিভিন্ন প্রকার সিস্টেমে পর্যবেসিত হবে। আবার অন্যথায় আরেকটি বিষয় বলা যায়, বাংলাদেশের যে এতগুলো জনসংখ্যা, তাদেরকে একটা কর্মসংস্থানের সৃষ্টি করলে বাংলাদেশ উন্নতির দিকে যাবে। কখনোই বাংলাদেশের প্রেক্ষাপট নিম্ন দিকে যাবে না বা নেতিবাচক প্রভাব পড়বে না। এর মূল কারণ হচ্ছে, যতগুলো বড় লোক আছে, অর্থাৎ বিত্তবান লোক আছে, তারা কি করে, নিজস্ব টাকা, অর্থনৈতিক অনেক সম্পদ থাকার কারণে তারা দামি দামি গাড়িতে উঠে। তারা চাইলেই পারে অত দামি গাড়িতে না উঠে নিম্নমানের বা অল্প মূল্যের একটা গাড়িতে উঠবে এবং ওই টাকা দিয়ে সে একটা বিভিন্ন প্রকার উৎপাদন প্রতিষ্ঠান খুলবে বা উৎপাদন ফ্যাক্টরি খুলবে। সেই ফ্যাক্টরিতে আমাদের বাংলাদেশের জনগণরাই পরিশ্রম করবে, কাজ করবে এবং প্রোডাক্ট উৎপাদন করবে। এই প্রোডাক্টগুলো বাইরের দেশে রপ্তানি করবে। সেক্ষেত্রে বাংলাদেশে একটা বৈদেশিক আয় অর্জন হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় বিত্তবান লোকগুলো শৌখিন জিনিসপত্র না করে যদি বাংলাদেশে বিভিন্ন প্রকার ফ্যাক্টরি তৈরি করে এবং ওই ফ্যাক্টরির উপর নির্ভর করে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করে, সেক্ষেত্রে বাংলাদেশ উন্নতির দিকে ধাবিত হবে এবং বাংলাদেশের একটা প্রেক্ষাপট বা বাংলাদেশের একটা যে প্রপার্টি হিসাবে তৈরি হবে। বাংলাদেশ কখনো বিশ্বের কাছে মাথা নত করে থাকতে পারবে না। তাই আমি আমার প্রেক্ষাপট অনুযায়ী, আমি আমার চিন্তাধারার উপর ভিত্তি করে আমি একটা প্রস্তাব দিতে পারি বাংলাদেশ সরকারকে। আমি